আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী ৩.১ সম্পূর্ণটা কাভার করার চেষ্টা করব। শিক্ষার্থীরা ১ নম্বর কি বলা হয়েছে দেখো, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। যে বাক্যগুলো দেওয়া আছে এগুলোর বিপরীত যাতে অর্থ হয় সেভাবে লিখতে বলা হচ্ছে। চলো আমরা এটার সমাধান দেখি। শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সমাধান ক নম্বর লেখা ছিল ওজন বৃদ্ধি, এটার বিপরীত হবে ওজন হ্রাস। তারপর খ নম্বর ছিল ৩০ কিলোমিটার উত্তর দিকে বা উত্তর দিক, এটার বিপরীত হবে ৩০ কিলোমিটার দক্ষিণ দিক। তারপর গ নম্বর ছিল বাড়ি হতে বাজার ৮ কিলোমিটার পূর্বে, এরকমটাই তো ছিল তাই না? হ্যাঁ ঠিক আছে। সো এটার বিপরীত হবে বাড়ি হতে বাজার ৮ কিলোমিটার পশ্চিমে। ঘ নম্বর ছিল ৭০০ টাকা ক্ষতি, এটার বিপরীত অর্থ হবে ৭০০ টাকা লাভ। তারপরে ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার উপরে, এটার বিপরীত হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার নিচে। এবার আমরা ২ নম্বরটা সমাধান করব। ২ নম্বরের প্রশ্নটা আমরা এখন পড়ব। নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। বাক্য দেওয়া আছে, উপযুক্ত চিহ্ন দিয়ে এগুলো লিখতে হবে, হয় প্লাস না হয় মাইনাস দিয়ে লিখতে হবে। ২ নম্বর ক নম্বরের সমাধান দেখো। এখানে ক নম্বর বলা ছিল একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে ২০০০ মিটার উপর দিয়ে উড়ছে। উপর দিকে অবশ্যই প্লাস হবে। সমাধান একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে ২০০০ মিটার উপর দিয়ে উড়ছে, অর্থাৎ প্লাস ২০০০ মিটার। খ নম্বর একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার গভীরে চলছে। গভীরে হলে এটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তো সমাধান হিসেবে লিখছি একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার গভীরে চলছে, অর্থাৎ মাইনাস ৮০০ মিটার। গ নম্বরে ছিল ২০০ টাকা ব্যাংকে জমা রাখা। ২০০ টাকা ব্যাংকে জমা রাখা, তো এটা জমা রাখা মানে হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস ২০০ টাকা। এবার ঘ নম্বর বলছে ৭০০ টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে হচ্ছে ধার নেওয়া, তাই না? ধার নিলে অবশ্যই সেটা কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস ৭০০ দিতে হবে। এবার ৩ নম্বর দেখো, ৩ নম্বরে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো চলো আমরা সংখ্যা রেখা কিভাবে আঁকতে হয় সেগুলোও দেখিয়ে দেব। শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপের মধ্যে তোমাদের গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান আপলোড করা হবে। এখানে দেখো ক নম্বর ছিল +5। সংখ্যারেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা ৫ স্থাপনের জন্য শূন্যবিন্দুর ডান দিকে, যেহেতু +5 বলছে শূন্যবিন্দুর অবশ্যই ডান দিকে যাবে, আর মাইনাস হলে বাম দিকে যেত। ডান দিকে ৫ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। তাহলে দেখো এটা তোমরা এইভাবে এঁকে নিবা। এটা সংখ্যা রেখা, এটা হচ্ছে 0 1 2 3 4 5, তো এইটাই হচ্ছে +5 এর অবস্থান। এবার খ নম্বর ছিল হচ্ছে -10। সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থাপনের জন্য শূন্যবিন্দুর বাম দিকে, যেহেতু মাইনাস বলছে বাম দিকে হবে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -10 এর অবস্থান। এখানে দেখো ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর পর আমরা এখানে গোল চিহ্ন দিয়েছি, এটাই হচ্ছে -10। এগুলো এক একটা করে ঘর আমরা ২ কল্পনা করেছি, ২ করে করে, তাহলে কত হবে? ৫ দুগুণে ১০ই তো হওয়ার কথা, তাই না? অথবা তোমরা চাইলে এরকম করে সংখ্যা রেখাটা অঙ্কন করতে পারো, যাতে ১০টা ঘর হয়, ঠিক আছে? ১ ২ এভাবে অঙ্কন করতে পারো যাতে ১০টা ঘর হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ১০টা ঘর তোমরা করেও এই কাজটা করতে পারো। আমি ৫টা ঘর করে করেছি। গ নম্বর +8। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +8 স্থাপনের জন্য শূন্যবিন্দুর ডান দিকে ৮ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +8 এর অবস্থান। তো এটা হচ্ছে 0, তারপরে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এইটা হচ্ছে ৮। তো এটা গাঢ় গোল চিহ্ন দিয়ে এখানে +8 লেখা আছে। তারপর ঘ নম্বর ছিল হচ্ছে -1। সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 1 স্থাপনের জন্য, এখানে ঋণাত্মক কথাটা দ্বারাই কিন্তু এই যে মাইনাস বোঝাচ্ছে, তারপর জাস্ট হচ্ছে শুধু 1 দিলেই হবে। তাহলে 0 বিন্দুর বাম দিকে ১ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -1 এর অবস্থান। তো এটা হচ্ছে 0 বা মূলবিন্দু। মূলবিন্দু থেকে বামের দিকে মাইনাস, তো বামের দিকে ১ ঘর এখানে গোল চিহ্ন দেওয়া হয়েছে।
আর এগুলো এমনিতেই অঙ্কন করা হয়েছে। তারপরে ছিল হচ্ছে -6। তো মূল বিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর এইদিকে যাবে, বাম দিকে যাবে। এগুলো -1, -2, -3, -4, -5, -6 এভাবে দিতে হবে। তো এটা হচ্ছে 3 এর উত্তরগুলো গেল। এবার হচ্ছে 4 নম্বর দেখো। 4 নম্বরে এখানে একটা ছক দেওয়া আছে। কোনো নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিচে উল্লেখ করা হয়েছে। তো ঢাকার তাপমাত্রা এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে +30 ডিগ্রি। এটা মানে কি ফাঁকা স্থানে বসাইতে হবে। তারপর এখানে কাঠমান্ডুর দেওয়া আছে, শ্রীনগর, রিয়াদের দেওয়া আছে। এগুলো দেখে আমাদের ক, খ এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। খ এর মধ্যে আবার 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তো চলো আমরা এটা সমাধান করি। এই যে ক নম্বরের সমাধানটা দেখো। তাহলে এখানে ঢাকা ছিল 0 ডিগ্রির উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। উপরে হলে অবশ্যই প্লাস হবে, তো +30 ডিগ্রি সেলসিয়াস। তারপর কাঠমান্ডু 0 ডিগ্রি এর নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। নিচে হলে অবশ্যই মাইনাস, সো -2 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগর 0 ডিগ্রির নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। নিচে হলে -5 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে। তারপর সৌদি আরবের রিয়াদ 0 ডিগ্রির উপরে +40 ডিগ্রি এখানে বোঝাচ্ছে। এটা ক নম্বরের সমাধান গেল। এবার খ নম্বর দেখো। খ নম্বর কি বলছিল? ক নম্বর হইল, খ নম্বর দেখো বলছে যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এখন খ নম্বর থেকে 1 নম্বর দেখো, তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। কোন শহরের তাপমাত্রা কত সেটা দেখে আমাদের এই সংখ্যা রেখার মধ্যে নামগুলো বসায় দিতে হবে। সো খ এর 1 নম্বরের উত্তর। তো এখানে ঢাকার ছিল 30 ডিগ্রি, সো এখানে আমরা গোল দাগ দিয়েছি, ঢাকা লেখা হয়েছে। তারপর সৌদি আরবের রিয়াদ এখানে 40 ডিগ্রি ছিল, এখানে আমরা গোল দাগ দিয়ে নামটা লিখেছি। তারপর কাঠমান্ডু হচ্ছে -2 ডিগ্রি, তারপর শ্রীনগরে -5 ডিগ্রি। এই নামগুলো অবশ্যই সাথে লিখতে হবে। এবার বলছে যে কোন স্থানটি সবচেয়ে শীতল। তাহলে এখানে -5 এইটা মেবি সবচেয়ে শীতল হবে, কারণ মাইনাস যত বড় হবে সেটা সবচেয়ে ছোট। শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল -5 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে এই স্থানের তাপমাত্রা সংখ্যারেখার সর্ববামে। এবার হচ্ছে 3 নম্বর, যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো। 10 ডিগ্রির বেশি ছিল হচ্ছে ঢাকা আর হচ্ছে রিয়াদের। ঢাকার ছিল 30 ডিগ্রি আর হচ্ছে রিয়াদের ছিল হচ্ছে মেবি হচ্ছে 40 ডিগ্রি। 5 নম্বর কি বলছিল একটু দেখে নেওয়া যাক। 5 নম্বর বলছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। অনেকগুলো অঙ্ক এখানে দেখতে পাচ্ছি, কোনো ব্যাপার না শিক্ষার্থীরা। আমি আবারও বলি, তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান তো পাবেই, সাথে অন্যান্য বিষয়ের সমাধানও পেয়ে যাবে। তোমাদের বন্ধুদের মাঝে অ্যাপটি শেয়ার করবে কিন্তু। ক নম্বর, এখানে 2,9 দেওয়া আছে। সো সংখ্যা রেখা এরকম করে অঙ্কন করে নেবা। এখানে 2 এ আমরা একটা গোল দাগ দিয়েছি, তারপর 9 এ একটা গোল দাগ দিয়েছি। দেওয়ার পর কিছু লিখতে হবে যে হচ্ছে 2 এর ডানে 9 বা 9 এর বামে 2 অবস্থিত, এগুলো লিখতে হবে। তো আমি লিখেছি সংখ্যা রেখায় 9 এর অবস্থান হলো 2 এর ডানে। দেখতে পাচ্ছ না? এই যে 9 এর অবস্থান কোথায়? 2 এর ডান পাশে না? সেটা লিখতে হবে। এবার খ নম্বর দেখো। খ নম্বর ছিল হচ্ছে -3 -8। তো সংখ্যা রেখা এভাবে তোমরা অঙ্কন করে নিবা। নেওয়ার পর -3 আর -8 এ গোল দাগ দিবা। দেওয়ার পর লিখবা যে হচ্ছে -3 এর অবস্থান -8 এর ডানে। দেখো -8 এর ডানেই কিন্তু -3 দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সহজ জিনিস। এবার 0, -1 দেওয়া আছে। সংখ্যা রেখাটা তোমরা এভাবে অঙ্কন করে নিবা। শূন্যতে একটা ডট দিবা আর -1 এ ডট দিবা। সো এখানে 0 এর অবস্থান হচ্ছে -1 এর ডানে। তারপর -11, 10 দেওয়া আছে। সংখ্যা রেখা অঙ্কন করে নিবা। তোমরা চাইলে ছোট ছোট এরকম করে 1, 2, 3, 4, 5, 6 এভাবে দিতে পারো। না দিলেও কোনো সমস্যা নাই। 2টা স্থান চিহ্নিত করে নিলেই হবে, যাতে স্যার বুঝতে পারে। আর এভাবে করলে তো আরো ভালো। তাহলে এটা হচ্ছে +10, এটা হচ্ছে -10। তাহলে +10 এর অবস্থান -11 এর ডানে। এরপরে -6 আর +6 দেওয়া আছে। সংখ্যা রেখাটা এভাবে তোমরা অঙ্কন করে নিবা। এটা হচ্ছে +6 এর অবস্থান, এটা হচ্ছে -6 এর অবস্থান। তো +6 এর অবস্থান হচ্ছে -6 এর ডানে, একদম -6 এর ডানে দেখা যাচ্ছে এটা। তো 6 নম্বর দেখো, 1, -10 দেওয়া আছে। এই সংখ্যা রেখাটা তোমরা অঙ্কন করে নিবা। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -10। সো 1 এর অবস্থান কোথায়? -10 এর কিন্তু ডানে, সেটা লিখছি। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বর বলছে যে
নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। ঊর্ধ্বক্রম অনুযায়ী মানে ছোট থেকে বড় লিখতে বলছে। এখানে ক নম্বরটা যেমন 0 এবং -7 দেওয়া আছে, এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো ছোট থেকে বড় এই আকারে লিখতে হবে। তাহলে দেখো ক নম্বর, তাহলে 0 এবং -7 এর সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে লেখা হলো। তাহলে তোমরা যদি সংখ্যা রেখা অঙ্কন করো সেখান থেকেও তোমরা এই মানগুলো নিয়ে আসতে পারো। একটা দেখাই, ধরো এটা হচ্ছে 0, তারপর -1, -2, -3, -4, -5, -6, -7। সো 0 এবং -7 এর মাঝে কি কি আছে? এই যে এগুলো আছে, -6, -5, -4, -3, -2, -1 এগুলো আছে, দেখতে পাচ্ছ? এই যে এগুলো। তো সংখ্যা রেখা আঁকিয়ে কাজটা করলে তোমাদের সুবিধা হয়। ক নম্বর, -4 থেকে +4 এর মধ্যে কি কি আছে? তো এগুলোর মধ্যে থাকবে -3, -2, -1, তারপর 0, 1, 2, 3 এগুলো থাকবে। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা দেখো -4 এবং -15 এগুলোর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাইতে হবে। -15 এখানে সব থেকে ছোট, তারপর -14, তারপর হচ্ছে -13, এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। যতই ডানে যাওয়া যায় সংখ্যা রেখার ততই মানগুলো বড় হতে থাকে। তো আমরা এভাবে লিখবো -14, -13, 12 এরকম করে -4 এর আগ পর্যন্ত লিখবো, -5 পর্যন্ত লিখছি। তো এইভাবে কিন্তু যেতেই থাকে, তাই না? তো এগুলো নিতে মানা করা হয়েছে এখানে, জাস্ট মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো নিলেই হচ্ছে। এবার ঘ নম্বরটা দেখো, তাহলে -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো। তো -30 এর আগে হচ্ছে -29, তারপর হচ্ছে -28, -27, -26, -25, -24। এবার 7 নম্বরটা দেখো, 7 নম্বর এখানে যা যা বলা হয়েছে একটু দেখে নিই। 7 এর ক, -20 হতে বড়, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 থেকে বড় হচ্ছে -19, -18, -17, -16। এটা ক নম্বর গেল। খ নম্বর, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে -10 হতে ছোট মানে -10 যদি এই জায়গায় হয়, -11 এই জায়গায়, তো এই দিকে বাম দিকের গুলো হবে ছোট। সো -11, -12, -13, -14। এবার হচ্ছে গ নম্বর দেখো, -10, -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো -9, -8, -7, -6 4টি আছে এখানে, 4টির কিন্তু বেশি নেই, কমও নেই। এবার 8 নম্বর বলছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। ক নম্বর, সংখ্যা রেখায় -10 এর ডানে -8। তো আমরা একটা কাজ করতে পারি, -8, -9, -10 এভাবে দেখতে পারি। -10 এর ডানে -8 এটা সত্য, তাই স লেখা হয়েছে। সংখ্যা রেখায় -60 এর ডানে -70। তো দেখো -60, -61, তারপর হচ্ছে -62 এভাবে কিন্তু চলতে থাকে। তো দেখো এইদিকে, একদম এইদিকে কিন্তু আমাদের -70 পাবো। তাহলে -60 এর কিন্তু বামে কিন্তু -70, তো এটা ডানে বলা আছে, তো এটা মিথ্যা। সো আমরা এখানে মি লিখছি আর শুদ্ধ করে লিখছি এখানে। এবার গ নম্বর, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। এটা কিন্তু সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সো এটা মিথ্যা হবে আর শুদ্ধ করে লিখছি সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। ঘ নম্বর ছিল -20 এর চেয়ে -26 বড়। -20 এর থেকে -26 কি বড় হতে পারে? না, মাইনাস ভ্যালু যত বড় সেটা তত ছোট। সমাধান, -20 এর চেয়ে -26 বড়, এটা মিথ্যা। তো শুদ্ধ করে লিখছি -20 এর চেয়ে -26 ছোট। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী 3.2 এটি নিয়ে আলোচনা শুরু করব।